সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটিভ প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে। আমাদের সাথে থাকে নতুন একজন অতিথি এবং নতুন কোনো বিষয়। আজকে আমার সাথে যুক্ত আছেন ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম আপনাকেও। দর্শক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া হোক বা সামাজিক মাধ্যম ছাড়াও সবার মনেই প্রশ্ন, সেই বিষয়টি হচ্ছে বহু বিবাহ বিতর্ক এবং সালিশ পরিষদ কি যথেষ্ট কিনা। সবার মাঝেই আসলে এই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন আছে। নারী পুরুষের মধ্যে এটি নিয়ে আছে নানা ধরনের মতবিরোধ, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক বা ধর্মীয় দিক থেকে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এবং অনেকে অনেকভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি চলে যাচ্ছি আমার আগত অতিথির কাছে। আপনাকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে অনেক ধরনের তথ্য, অনেক ধরনের মতামত এবং অনেক ধরনের গুজবও দেখা যাচ্ছে। এটার বিরুদ্ধে আবার পাল্টার একটা অভিমত। এই যে বহু বিবাহ এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই দৃষ্টিকোণটা আপনি কীভাবে দেখছেন একটু জানাবেন। ধন্যবাদ আকাশ। অ্যাকচুয়ালি এই রিউমার বা এই জিনিসটা তৈরি হয়েছে অ্যাডভোকেট ইশরাত হাসান একটা রিট থেকে, যেটা চ্যালেঞ্জ করা হয়েছিল আপনার সেকশন 6 আপনার মুসলিম ফ্যামিলি অ্যাক্ট অর্ডিন্যান্স 1961 সালের যেটা ছিল হচ্ছে বেসিক্যালি বহু বিবাহ করতে আপনার স্ত্রীর আপনার সম্মতি লাগবে কিনা, বাট আপনার আদালত এটা খারিজ করে দিয়েছে। কারণ এটা টেকনিক্যালি অলরেডি ইমপ্লান্টেড, স্ত্রী সরাসরি আপনার দরকার নাই। বাট এই জিনিসটা হওয়ার আগে একটা আপনার আরবিট্রেশন কাউন্সিল হয়, সেখান থেকে আপনার তথ্য দিতে হয় যে হ্যাঁ আপনার স্ত্রীর আপনার সম্মতি আছে কিনা। আচ্ছা, প্লাস হচ্ছে আপনার এইখানে আপনার উনি রিপ্রেজেন্টেশন দিতে পারেন, আপনার লয়ারের মাধ্যমে পারেন, বা সে নিজেও আপনার একটা রিপ্রেজেন্টেটিভ রেখে একটা শুনানি করে সে তার মতামত দিতে পারেন। এইভাবে আর কি প্রসিডিউরটা হয়। আচ্ছা আচ্ছা। এখন সেই জায়গা থেকে আসলে দেখা যায়, আমি একটু যদি সোশ্যাল মিডিয়া বা মানুষের মনে প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে চাই, আসলে দ্বিতীয় বিয়ের মতো সংবেদনশীল বিষয় স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক নয়। অনেকে বলছে যে এটি কি স্ত্রীদের বা নারীর প্রতি আসলে অবমাননা বা তার প্রতি আসলে বৈষম্য কিনা, আসলে তার সম্মানের প্রতি কি মনে করবেন বিষয়টি? আপনি একটু চিন্তা করে দেখেন, সৃষ্টির শুরু থেকেই আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন, আল্লাহ তাআলা তৈরি করছেন প্রথমে আপনার আদম আলাইহিস সালামকে, এবং তার সঙ্গী হিসেবে তৈরি করছে হাওয়া আলাইহিস সালাম, আপনার বিবি হাওয়া আলাইহিস সালামকে। এখন কথা হচ্ছে যে পুরুষকে নারীকে রক্ষা করার জন্যই করা হয়েছে। এখন নারী যে সমতাটা চাচ্ছে, কার কাছে চাচ্ছে? একটা পুরুষ সমাজের কাছে বা পুরুষের কাছে চাচ্ছে, ঠিক আছে? এই ইকুয়ালিটি বেসিক্যালি সমতা চাইলেও প্রকৃতিভাবে তারা প্রমাণ করছে বারবার তারা দুর্বল। কিন্তু এটা সর্বক্ষেত্রে যে এরকম হচ্ছে সেটা না। গুটি কয়েক কিছু ঘটনা কেন্দ্রিক করে আপনার সেন্ট্রালাইজড হয়ে কিন্তু এই আইনগুলো তৈরি হচ্ছে তাদের সাপোর্ট অনুসারে। আমরাই তৈরি করে দিচ্ছি যাতে তারা এই ধরনের হ্যারাসমেন্ট থেকে রক্ষা পায়। এখন দেখা যাচ্ছে আপনি বা আমরা যারা এক বিয়ে করে সন্তুষ্ট, ইসলাম এটাও বলা হয়েছে যে আপনি এক বিয়েতে আপনি যদি সন্তুষ্ট থাকেন বা এক বিয়েতেই যদি আপনার সুখী হন, তাহলে তো বহু বিবাহের এখানে প্রয়োজন আসে না। এটা আইন সালিশ করে আসলে আটকানো যাবে না। যে করতে চায় সে নারী হোক পুরুষ হোক করছে, তাকে আপনি আইন দিয়ে বেঁধে রাখতে পারবেন। একদমই। ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যে জিনিসটা হচ্ছে, যারা অ্যাবিউজ হচ্ছে, পুরুষের ক্ষেত্রেও যদি আমি বলি, নারী ক্ষেত্রেও যদি বলি, সেক্ষেত্রে কিছু সময় আমরা তাকে অ্যাবিউসিভ একটা আর্মস তুলে দিচ্ছি যে হ্যাঁ এটা করতে পারছেন। তবে এটা আমি মনে করি না তার জন্য এটা বৈষম্য কোনো কিছু হচ্ছে। আচ্ছা, দারুণ বলেছেন। এক্ষেত্রে আমাদের যে সালিশ পরিষদ আছে, সেটি আসলে কার স্বার্থ রক্ষা করবে? নারী, পুরুষ নাকি পরিবার? হ্যাঁ, এটা একটা সালিশ আপনার কাউন্সিল, একটা আরবিট্রেশন কাউন্সিল। অবশ্যই এটা পরিবার কেন্দ্রিকই দেখে, একটা কোনো স্বার্থের দেখে না। তবে আপনার যে ইনফরমেশনটা দেওয়া হয়, বেসিক্যালি আইনে যে কথাটা বলা হয়েছে যে একটা প্রথম স্ত্রীর অনুমোদন আছে কিনা, এটা তথ্য মাত্র। যখন সে সাবমিশনটা দিচ্ছে, কাউন্সিল বা আপনার ওদের রিপ্রেজেন্টেশন সবগুলো জিনিসটা বিবেচনা করে দেখবে সেই পুরুষের সে সামর্থ্য আছে কিনা, আর্থিক সামর্থ্য আছে কিনা, কিংবা পারিবারিক কলহ হচ্ছে কিনা, বা
সোশ্যাল কোনো আপনার ড্যামেজ হচ্ছে কিনা সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনার কাউন্সিল একটা আদেশ দিয়ে থাকে। এখানে আপনার কোনো আপনার নির্দিষ্টভাবে পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আইনের পর হয়তো ভাবছে সব পুরুষ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই জন্য প্রশ্নটা করা এবং আমি ক্লিয়ার হয়ে গেলাম। কারণ এটা চাচ্ছেই পুরুষের কাছে, এই কারণেই হয়তো তাদের ধারণা যে কি বলে পুরুষকে মানে পুরুষ হয়তো আমার সাথে কোনো অবিচার করছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি জানতে চাই যে আসলে আমাদের রুলস হচ্ছে যে এখন একটি যে বিষয়টি আসছে যে দ্বিতীয় বিয়ের কথাটি, যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, আসলে আমাদের আগের আইনটা কি ছিল দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এবং বর্তমানের আইনটি কি হয়েছে, একটু যদি আপনি খোলামেলা বলতেন বিষয়টি। 1961 সাল থেকেই আপনার পলিগামি যেটা বহু বিবাহ, এটা তখন থেকেই এটা ইমপ্লান্টেড ছিল, কিন্তু আপনার বহু বিবাহ করার আগে আপনার একটা অ্যাপ্লিকেশন দিতে হতো আপনার আরবিট্রেশন কাউন্সিলের কাছে। আচ্ছা, যে সে আপনার কি বলে বহু বিবাহ করতে চাই, স্ত্রীর ওইখানে আপনার স্ত্রীর অনুমতি আছে কিনা এরকম তথ্য দিতে হয়। আপনার আরবিট্রেশন কাউন্সিল দুই সাইড থেকে আপনার রিপ্রেজেন্টেশন নেয় এবং পারিপার্শ্বিক সব প্রশ্নটি উত্তর নেবে এটা বিরতির পর। জি দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট কাজী এন্ড কাজী প্রেজেন্স, সাথে থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে যাচ্ছি আমরা আলোচনা। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে একটি পয়েন্ট আসলে আছে, আইনে বলা আছে স্ত্রীর সম্মতি আছে কিনা তা উল্লেখ করতে হবে, কিন্তু সম্মতি না থাকলে অনুমতি হয় কিভাবে, এই বিষয়টি আপনি যদি একটু ডিসক্লোজ করতেন। সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি আপনি একটু চিন্তা করেন, সে তো আরবিট্রেশন কাউন্সিলের কাছে সে তার রিপ্রেজেন্টেটিভ রাখতে পারছে। ইন কেস কোনো কারণে সে যদি অসন্তুষ্ট হয় বা কাউন্সিলের ইয়াতে তার অর্ডারে সে বা তার মতামতে সে যদি ক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে আপনার আদালতে যাওয়ার ইয়ে আছে, সেখানে আপনার সহকারী জজ বরাবর আপিল করতে পারে। শুধু তাই না, সে কিন্তু আপনার রিট ফাইলও করতে পারে মামলা হাইকোর্টে। তো এখানে তার মানে তার স্বার্থটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। একদম। যদি আপনি এখানে বলেন যে নারীকে মানে অনুমতি না দিলে কিছু করা থাকবে না, এটা ভুল ধারণা। যদি এই আইনটা বেসিক্যালি সার্বিকভাবে দেখার জন্য এই আপনার আরবিট্রেশন কাউন্সিল এটা রাখা হয়েছে, তাতে সার্বিক ব্যবস্থা দেখে, কারণ একটা পুরুষ বা নারী দোনো ক্ষেত্রেই দেখা যায় তাদের মতের মানে অমিল থাকতে পারে বা বিভিন্ন চাহিদা থাকতে পারে। হয়তো আপনার বাচ্চা মানে আপনাদের বাচ্চা হচ্ছে না, কিংবা আপনার শারীরিক কোনো অক্ষমতা, অথবা দেখা যাচ্ছে কি বলে সে প্যারালাইজড, তার একটা সঙ্গী দরকার বা ইয়া হচ্ছে, সেক্ষেত্রে এই জিনিসটা এসে প্রযোজ্য হয়। সার্বিক জিনিসটাই তারা অ্যাকচুয়ালি বিশ্লেষণ করে। আচ্ছা, সেক্ষেত্রে এখন বলা হয় যে বহু বিবাহ করার পরে পুরুষ আসলে সবার প্রতি ন্যায় বিচার করতে পারে না। আসলে আগের স্ত্রীর অভিযোগ থাকে হয়তো বা যে সে আমার ভরণ পোষণ বা আমার সন্তানের ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারছে না, সেক্ষেত্রে সে কি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে? সেক্ষেত্রে আইন কি বলে? আইনেও এর ব্যবস্থা আছে। ঠিক আছে, আপনি যদি কোনো কারণে ধরেন কোনো কারণে তার মানে আপনার অসম্মতিতে যদি সে বিবাহ আপনার কি বলে করে থাকে, তাহলে এটা যদি না জানায়, এটা যদি অজানা থাকে, তাহলে যখনই জানবে আদালতের মাধ্যমে সরাসরি তাকে তার সমস্ত ভরণ পোষণ এবং যে আপনার খরচ যেগুলো আছে সবগুলোই তাকে দিতে বাধ্য থাকবে। আর যে জিনিসটা হচ্ছে কি বলে বহু বিবাহ বেসিক্যালি সব জায়গাতেই নিরুৎসাহিত করা হয়েছে, এমন না যে বহু বিবাহ করার জন্য আইন দিয়েছে। আবার স্বাধীনতার হস্তক্ষেপ হয় না? স্বাধীনতা এখানে জাস্ট একটা কন্ট্রোল করা হয়েছে, যেখানে হচ্ছে আপনার মানে আপনি বহু বিবাহকে যদি আপনি যদি বাধাগ্রস্ত করতে চান, তাহলে দেখবেন যে কি বলে অনেক সংগঠন বা অনেকে মানে একটা গোষ্ঠী, কারণ আপনাকে সেই ইয়া করতে হবে। সরকার এর আগেও চেষ্টা করছে এটাকে কি বলে বন্ধ করার, কিন্তু রাজনৈতিক বা ধর্মীয় মানে আপনার অনুভূতি থেকে এই জিনিসের হস্তক্ষেপ করতে পারে নাই। আর এই কারণে আপনার আইন করে এটাকে বন্ধ করা সম্ভব না। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আসলে আসছে, আমি যদি একটু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রশ্ন কমেন্টের জায়গা থেকে বলতে চাই। নারীরা বলতেছে পুরুষের জন্য যদি বহু বিবাহ হয়ে থাকে, নারীদের জন্য কেন নয়? সুন্দর একটা প্রশ্ন করো। এখানে যদি আপনার যদি অনুমতি থাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পৌরস
যেটা কিছু না আগে হয়তো আপনার সাথে আলোচনা করলাম, সেই জিনিসটা একমাত্র পুরুষকেই কি বলে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটার মাধ্যমে আপনি চিহ্নিত করতে পারবেন আপনার সন্তানকে। কিন্তু যদি বহু বিবাহ যদি কি বলে কোনো নারী ইয়া করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওইভাবে ডিএনএ টেস্ট ছাড়া বা ইয়া করা ছাড়া খুব ডিফিকাল্ট তার সন্তান কোনটা। তো এই জিনিস জায়গাগুলো খুবই সফিস্টিকেটেড, এখানে বিশ্লেষণ করার মতো হয়তো কি বলে এখানে বুঝিয়ে দেওয়ার মতো আইন নাই। এটা হচ্ছে একমাত্র কি বলে মানে আপনার অ্যাক্ট অফ গড অথবা ন্যাচারাল ল, এই জিনিসটা ইমপ্লিমেন্টেড হইতে হবে। তো নারীদের সুরক্ষার জন্য ইসলামীয় যেমন আইন আছে, আপনার কি বলে একটা 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 দেশেরও একটা রাষ্ট্রেরও একটা আইন আছে যে নারীরা সুরক্ষা দেওয়া যায় ওই গুটি কয়েক মানুষের কাছ থেকে, যাদের কাছ থেকে তারা অবহেলিত হচ্ছে বা অত্যাচারিত হচ্ছে বা এরকম রিসিপ্ট হচ্ছে, যে তাদের রক্ষা করা মানে তাদের আপনার প্রপার হক যেটা বলেন, আপনার রাইটস যেটা দেওয়া বলেন, যেটা না দেওয়ার ফলে এই ঘটনা উঠে আসতেছে, তাদের ক্ষেত্রেই আর কি বেসিক্যালি আপনার এই আইনটা প্রযোজ্য হচ্ছে। ইন জেনারেল ক্ষেত্রে আপনি দেখেন ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু এখনও তারা অনেক হ্যাপি। আমার বাবা মাও যদি বলেন আনটিল ডেথ তারা এক বিবাহ, আমার হাজব্যান্ড ওয়াইফ 13 বছর ধরে আছি। তো উই ডোন্ট নিড ইট, ইট ডিপেন্ডস। এখন আপনি একটা ফকিরকে দেখেন, তারও দেখো 3টা বউ নিয়ে আপনার ভিক্ষা করে বেড়াচ্ছে, আপনি কি বলবেন, কিভাবে আইন দিয়ে তাদেরকে আটকাবেন? তো সার্বিক বিষয় ডিপেন্ড করে আপনি কার কাছ থেকে কি বলে ডিসিপ্ট হচ্ছেন, কার কাছ থেকে আপনার মানে অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে, তখন অ্যাকচুয়ালি সেখানে আপনার আইনটা আপনার ইনভোকড হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি একটু পিছিয়ে একটু অন্য প্রসঙ্গে আসি, এই নারী পুরুষের প্রসঙ্গে আসি, সেটা যদি বিয়েতে না গিয়ে আমি যদি বলতে চাই, আসলে নারীরা বলছে নির্যাতিত হয়, সেক্ষেত্রে এখন আমরা দেখি আসলে পুরুষরাও অনেকভাবে নির্যাতিত হয়, সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক। সেক্ষেত্রে আইন কি বলে? পুরুষদের জন্য আইন কি আছে? তারা যদি কোনোভাবে পারিবারিকভাবে তার স্ত্রী দ্বারা বা স্ত্রীর পরিবার দ্বারা নির্যাতিত হয়, সেক্ষেত্রে আইন কি বলছে? এখানে তো নারী নির্যাতন আইনে আছে, যদি পুরুষ দ্বারা নির্যাতিত হয় অথবা পুরুষের ক্ষেত্রে জানতে চাচ্ছি, পুরুষের ক্ষেত্রে নারী হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পেনাল কোড ছাড়া এখানে পুরুষদের জন্য স্পেসিফিক্যালি কোনো আইন নেই। কারণ আইনটা সমঅধিকার বা আইনের সুরক্ষা সবসময় নারীরাই চায়, বাট পুরুষরা যে পাচ্ছে না তা না, সেটা সংখ্যায় সীমিত। সেক্ষেত্রে আপনার পেনাল কোড, আপনার ফৌজদারি কার্যবিধি দ্বারাই বিভিন্নভাবে তারা সেই রেমেডিগুলো পেয়ে থাকে। আমাদের বর্তমান আইনে বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এর ল কি বলে? এখন যখন আপনি প্রত্যেকটা লুপহোল বা প্রত্যেকটা জায়গা আইনকে লকে ইনভোক করবেন, আইন দ্বারা আপনার প্রিভেন্ট করার চেষ্টা করবেন, তখনই এই ধরনের অবৈধ সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে থাকবে। কারণ আপনি যদি বহু বিবাহ স্টপ করতে যান, তাহলে কি হবে? গোপন বিয়ে তৈরি হবে, অথবা গোপন সম্পর্ক তৈরি হবে, অথবা কি বলে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হবে, যে জিনিসগুলো আপনি আইন দিয়ে বন্ধ করতে পারবেন না। কারণ it is all about the relationship between two person, where is a man and women, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে বা সৃষ্টিকর্তা থেকেই আপনার নিয়োজিত। সেক্ষেত্রে আমি এটাই জানতে চাচ্ছি, বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো বা পরকীয়া যেটা বলে, সেক্ষেত্রে পুরুষ যদি এই কর্মে লিপ্ত হয় তার জন্য আইন কি বলে, এবং নারী যদি ইয়ে হয় তার আইন কি আছে? নারী পুরুষ অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনার সৃষ্টির যে মানে আপনার ইমোশন সেই থেকেই শুরু হয়। কিন্তু এই জায়গাগুলো যদি কি বলে কেউ যদি আপনার মানে ডিপ্রাইভড হয়, বঞ্চিত হয়, সে যদি চায়, বিভিন্ন আইন আছে। আপনার নারীদের ক্ষেত্রে আছে হচ্ছে আপনার নারী নির্যাতন আইন, পুরুষের ক্ষেত্রে আছে হচ্ছে পেনাল কোড আর ফৌজদারি আইন। আচ্ছা, পুরুষ নির্যাতন স্পেশাল ল এখন পর্যন্ত বাংলাদেশে হয়। তাহলে এক্ষেত্রে নারীরা জয়ী বলা যেতে পারে যে তাদের জন্য আইন আছে, পুরুষের জন্য আইন তেমন সবসময় তারা একটা সুরক্ষা চাচ্ছে পুরুষের কাছ থেকেই। আচ্ছা, কিন্তু এখনো পুরুষরা আইনগতভাবে এই ক্ষেত্রে সুরক্ষিত না, কিন্তু নারীরা সুরক্ষিত আছে বলা যেতে পারে। আপনি বলতে পারেন পুরুষরা সৃষ্টি থেকে খুবই শক্তিশালী এবং আল্লাহ তাআলা ওইভাবেই তাদেরকে তৈরি করেছে যে তারা সুরক্ষা দেবে, তারা রেসপন্সিবিলিটি নেবে, তারা সংসার চালাবে, তারা রাষ্ট্র চালাবে। যদিও আমাদের দেশে এর আগেও আপনার কি বলে নারী নেতৃত্ব অনেক কয়েকবারই গেছে, এবং আমরা সমান অধিকার থেকে আমরা হয়তো দেখেছি আমাদের দেশে
নারী অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত আমি মনে করি। যাক, ভালো বলেছেন। এক্ষেত্রে একটি বিষয় আসে, অনেকে বলে যে বহু বিবাহের পরে বা সন্তানদের একটি প্রভাব পড়ে। আসলে সন্তানদের কথা বা মানসিক চিন্তার কথা চিন্তা করে, বিকাশের কথা চিন্তা করে আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই এই জায়গাটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, কারণ একটা পরিবার মানে একটা পরিবার কিন্তু মানে আপনার টিকে থাকে কিন্তু তার সন্তানের দিকে। ধরেন কারো সন্তান হয় না, তখন কিন্তু সে স্টেপ নেয় যে হ্যাঁ আমার সন্তানের জন্য আমার বংশ রক্ষার্থে আমার আরেকটা বিয়ে করা দরকার, হয়তো আমি সেখান থেকেই পাবো। আবার যদি সন্তান থেকে থাকে, আপনার যদি সেই পুরুষটা বা সেই ফ্যামিলিটা যদি ওইভাবে মেনটেন করতে পারে তার বাচ্চাকে, তার পরিবারকে, তার সামাজিক ব্যবস্থাকে, তাহলে সে করতে পারে। কারণ ডিপেন্ড করবে, আমি আগে বলেছি, পুরুষের সেই রেসপন্সিবিলিটি যে পুরুষ তার পরিবারকে কীভাবে চালাবে। এই কারণে ডিপেন্ড করে যে সালিশ কেন্দ্র বা আপনি আরবিট্রেশন কাউন্সিল যে সে পারবে কিনা। সে যদি পারে সেক্ষেত্রে সালিশ কেন্দ্র তাকে হয়তো অনুমতি দেয় দ্বিতীয় বিয়ের। এক্ষেত্রে দুটি পয়েন্ট আসে। অনেকে বলছে এই রায় ভবিষ্যতে পারিবারিক সহিংসতা বা সামাজিক সংকট বাড়াতে পারে, এবং অনেকে বলছে যে এটি হয়তো কমাবে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এই রায়টা বেসিকলি যে লয়ারটা করেছেন সেটা হচ্ছে এই সেকশন 6কে চ্যালেঞ্জ করে করেছিল। এই পলিগামি যেটা বেশ কিছুদিন আগে হয়তো দুটা দেশেও এটা কি বলে আপনার আইন করে বাতিল করা হয়েছে, সেই আলোকেই হয়তো উনি চেয়েছিলেন। কিন্তু বেসিকলি এইটা আপনার হয় না। আপনার প্রশ্নটা যদি করেন তাহলে আমি যদি আমি বলতে চাচ্ছিলাম যে অনেকে বলছে এই রায়ের ফলে ভবিষ্যতে পারিবারিক সহিংসতা না, আপনি সহিংসতা এটা হবে হচ্ছে নির্বুদ্ধিতার কারণে অথবা মিস ইনফরমেশনের কারণে। যেটা হয়েছে আপনাদের কিছুদিন আগে আমি দেখেছি, এই রায়টা হওয়ার পরে RTV-তে একটা নিউজ হয়েছিল যে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাতেই আপনার স্বামী খুন হয়েছে প্রথম স্ত্রীর হাতে। তো এটা হচ্ছে নির্বুদ্ধিতা, আপনার আবেগ বশবর্তী হয়ে এটার ঘটনা ঘটেছে। এই সহিংসতাটা আপনার নির্মূল করতে পারে বেসিকলি ওই সমাজ ব্যবস্থা বা পরিবার, অথবা পুরুষের উপর ডিপেন্ড করে সে কিভাবে তার পরিবারকে পরিচালিত করছে বা কিভাবে তার পরিবারকে মেনটেন করছে। সেক্ষেত্রে আপনারা যে আসলে বহুদিন কাজ করছেন, এই বিষয়টি আসলে কি ধরনের একটি আলোচনা সমালোচনা দেখছেন, বা বর্তমানে আপনাদের যে সেক্টরটা সেই সেক্টরে আসলে এই বিষয় নিয়ে কি ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কাজ, কারণ মানুষের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা দেখি একটা নারীর ক্ষেত্রে দেখেছি বহুবিবাহ হয়েছে, পুরুষের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু কথা হচ্ছে নারীর যে বহু বিবাহ করেছে কিন্তু বিভিন্ন আইনি প্রোটেকশনে হয়তো তারা জিনিসটাকে ওভারকাম করতে পারছে, কিংবা দেখা যাচ্ছে পুরুষ সেটাকে পারছে না। আইনি জটিলতা আপনি দেখা যাচ্ছে কি বলে নারী আপনার কয়েকটা বিয়ে করছে কিন্তু সেই পুরুষ তাকে ওইভাবে আনতে পারছে না, কারণ নারী সুরক্ষা আছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু নারী, সবাই না, গুটি কয়েক কিছু যদি বলা যায়, যে এই জিনিসটাকে অস্ত্র হিসেবে অ্যাবিউজ করছে সেই মানুষটিকে, যে মানুষটি তাকে কি বলে আপনার ভালোবেসে বিয়ে করেছে। আইন যাতে কেউ আসলে এই বিষয়গুলো অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে আসলে নজর রাখতে গেলে আসলে আমাদের কি মুসলিম পারিবারিক আইনটি সংস্কার করা প্রয়োজন, নাকি বর্তমান যে আইন প্রচলিত আছে সেটি যথেষ্ট বলে মনে করছেন? এখন পর্যন্ত আমি মনে করি সেটাই কি বলে আপনার যথেষ্ট, কারণ আপনার এখানে একটা নারীকে সেরকম সুরক্ষা দেওয়া হয়েছে যে আপনি যদি কি বলে কোনো কারণে সেই আপনার আরবিট্রেশন কাউন্সিল থেকে আপনি ক্ষুব্ধ হন, আপনি পরবর্তী থেকে বেড়ে আপনি সহকারী জাজের কাছে আপিল করতে পারবেন। সেকেন্ডলি আপনি কি বলে আপনার মামলা হাইকোর্টে আপনি রিটও করতে পারবেন। দ্যাট মিনস আপনার অধিকার আছে যে আপনি তাকে অনুমতি দিলেন না, বা আপনি ওই সালিশ কেন্দ্র থেকে যে রায়টি পেয়েছেন বা যে মতামতটা পেয়েছেন সেটা আপনি সন্তুষ্ট না। এবং আমরা যদি দেখি আসলে আইন কিন্তু নারীদের প্রতি বেশি সংবেদনশীল এবং তাদের সহায়তার জন্য হাত বাড়িয়ে রেখেছে। আমরা দেখতে পারি অনেক ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আইন সেভাবে কার্যকর না। আমরা বলছিলাম পুরুষরাই শক্তিশালী মানসিকভাবে বা সামাজিকভাবে, কিন্তু নারীদের জন্য অনেক সুন্দর সুরক্ষিত আইন আছে। এবং আসলে এই ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, আসলে আইন দিয়ে এগুলো আসলে সম্ভব না। কেউ যদি অবশ্যই চায়, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আসলে, যে আমি যদি আরেকটি সম্পর্কে বা বিবাহ করতে চাই সেটি তার সবার অধিকার আছে, কিন্তু এটি নির্দিষ্ট
রীতি বা রিচুয়াল একটা প্রসিডিউর মেনটেন করেই সেটা করতে হবে। এবং আমাদের আসলে সেই সুন্দর একটি সমাজ ব্যবস্থা, বাংলাদেশে সবাই পরিবার কেন্দ্রিক এবং সেই পরিবার ব্যবস্থা চলছে সুন্দরভাবে, আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে। আপনার আলোচনার মাধ্যমে আশা করি অনেকে আসলে ক্লিয়ার হয়েছে সার্বিক বিষয়টি আজকে। ধন্যবাদ আপনাকে আজকে। ধন্যবাদ আকাশ। দর্শক, এই ছিল আজকের কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।